আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আইইউটি অ্যাডমিশন টেস্ট ২০২৩-২৪ যে সেশন ছিল তার ফিজিক্স প্রশ্নটা সলভ করব। তো এখানে টোটাল ৩৫টা প্রশ্ন ছিল। তো এ কারণে অনেকগুলো প্রশ্ন হওয়ার কারণে আমি এটাকে ২টা পার্টে বিভক্ত করব। আজকে পার্ট 1 এ এই সেশনের আমরা ফিজিক্স ফার্স্ট পেপার যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোকে সলভ করব এবং এটার সেকেন্ড পার্টে আমরা সেকেন্ড পেপারে যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে সলভ করব। তো চলো, প্রথম যে পদার্থবিজ্ঞান তার ২৩-২৪ সালে আসা আইওটি যে প্রশ্ন ব্যাংক সেটা সলিউশন করা এক এক করে শুরু করি। তো চলো, প্রথম যে প্রশ্নটা এখানে বলা আছে সেটাতে কি দেয়া সেটা আমরা একটু দেখব। তো আইওটিতে মেইনলি যে ঝামেলাটা সবারই হয়, যারা বাংলা ভার্সনে পড়ো তারা প্রশ্নই অনেকে বুঝতে না পেরে পরীক্ষায় খারাপ করো। তো আমি ট্রাই করব প্রশ্নগুলো যদিও ইংলিশে লেখা, আমি এগুলোকে বাংলায় বুঝিয়ে দিয়ে সেগুলোকে সলভ করানোর চেষ্টা করব। তো চলো, প্রথম যে প্রশ্নটাতে কি বলা আছে দেখি। ইন দ্য ফলোয়িং ফিগার, নিচের যে চিত্রটা সেই চিত্রে কিছু কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনগুলো কি কি? ইন দ্য ফলোয়িং ফিগার এ মোটরসাইকেল স্টান্টম্যান জাম্পস হরিজন্টালি ফ্রম এ পয়েন্ট 1.25 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। মানে এই ভূমি থেকে 1.25 উচ্চতায় একটা স্টান্টম্যান এভাবে জাম্প করে, এবং জাম্প করে কিভাবে? হরিজন্টালি মানে এক্স অক্ষের বা এই ভূমির সমান্তরাল ভাবে। তাহলে ভূমির সমান্তরাল ভাবে তার একটা জাম্পের ঘটনা বলা আছে, যে এই ডিরেকশন বরাবর সে জাম্প করছে। ঠিক আছে, এটা বলা আছে যে এই ডিরেকশন বরাবর সে জাম্প করছে। আর কি বলা? অ্যান্ড ল্যান্ডস 10 মিটার, ল্যান্ডস 10 মিটার ফ্রম দ্য জাম্পিং পয়েন্ট। তার মানে এখান থেকে শুরু করে 10 মিটার দূরে গিয়ে সে ল্যান্ড করে। অর্থাৎ এখান থেকে সে একজন স্টান্টম্যান ছিল, সে ভূমির সমান্তরালে জাম্প করে, জাম্প করে 10 মিটার দূরত্বে সে যদি পড়ে, তাহলে আমাকে বের করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি। অর্থাৎ ভেলোসিটি মানে কি? বেগ। বেগ কত অ্যাট দ্য টাইম অফ জাম্প, মানে যখন সে জাম্প করা স্টার্ট করেছিল এই মোমেন্টে তার বেগের মানটা কত, অর্থাৎ ইউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ইউ এর ভ্যালু কত? তো এই জিনিসটা সম্পূর্ণরূপে তোমার আনুভূমিক যে প্রাস হবে সেই জিনিসটার সাথে কানেক্ট। কারণ কি, তুমি একটা বস্তু যদি ভূমির সমান্তরালে নিক্ষেপ করো তাহলে সে কিন্তু আলটিমেটলি এইভাবে গিয়ে পড়বে, তাই না? এইভাবে গিয়ে, যদিও এখানে সরলরেখা বরাবর দেখিয়েছে, বাট সরলরেখা বরাবর সে পড়বে না, সে কিন্তু এইভাবে কার্ভ আকারে গিয়ে পড়বে। অর্থাৎ একটা প্যারাবোলা আকৃতির একটা শেপে সে ফাইনালি নিচের দিকে ল্যান্ড করবে। তো আমাকে যে বের করতে বলেছে এই ইউ এর ভ্যালুটা কত সেটা, তো সেটা বের করার জন্য আমরা যেটা কাজ করতে পারি, ইউ এর ভ্যালু বের করার জন্য আমরা এক্স এবং ওয়াই এর দুইটা আলাদা সূত্র জানি। তোমাদের শর্ট সিলেবাসে যদিও এই কনসেপ্টটা দেয়া নেই, বাট তোমাদের এটা পড়তে হবে যাতে করে এই ছোট ছোট জিনিসগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও ফিজিক্সে না থাকলেও ম্যাথে কিন্তু তোমাদের গতিবিদ্যা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, তো ওই চ্যাপ্টারে কিন্তু এই টপিকটা ইনক্লুডেড। তো এখান থেকে আশা করি পড়ে নিয়েছো। তো সেটাই করবো আমরা। আমি যদি ইউ বের করতে চাই, যেহেতু আমার কাছে উচ্চতা দেয়া আছে এবং আমার কত দূর গিয়ে স্টান্টম্যানটা পতিত হয় সেটা বলা আছে, তো ফাইনালি এক্স এবং ওয়াই ভ্যালু থেকে আমরা কিন্তু ইউ বের করতে পারবো। তো আমরা এক কাজ করি, ওয়াই এর সূত্রটা প্রথমত লিখি। যদি একটা আনুভূমিক প্রাস হয় তাহলে ওয়াই এর সূত্রটা কেমন ছিল? হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমি প্রথমত ওয়াই এর যে ভ্যালুটা সেখানে বসিয়ে দিই 1.25, দেন হাফ জি 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে প্রথমত তুমি টি এর ভ্যালুটা বের করতে পারবে, যেটা আমরা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। ক্যালকুলেট করে ফেলি। 2 ইন্টু 1.25 ডিভাইড বাই 9.8, এর আবার রুট করা লাগবে, তাই না? টাইমের ভ্যালু আসছে, দশমিক যদি হিসাব করি 0.505 সেকেন্ড। তাহলে 0.505 সেকেন্ড, এই আমার টাইমের ভ্যালু। ওকে, টাইমের ভ্যালু বের হলো। এখন আমাকে দেখতে হবে, বের করতে বলেছি ইউ এর ভ্যালু কত। তো এক্স এর কিন্তু আরেকটা সূত্র আছে, আমরা শুধুমাত্র ওয়াই এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এক্স এর একটা সূত্র ছিল, এক্স সমান কি বলা যায়? আনুভূমিক প্রাসের ক্ষেত্রে এক্স সমান ইউটি। তো সেখান থেকে এক্স এর ভ্যালু তুমি বসাবা এখন 10, ইউ আমি বের করতে চাই, টি এর ভ্যালু বসাবো 0.505। তাহলে সেখান থেকেই কিন্তু আমার ইউ এর যে ভ্যালুটা সেটা বের হয়ে আসবে। কত আসে দেখি? 10 ডিভাইড বাই 0.505, 20-এর কাছাকাছি আসবে। 19.8, 19.8, এই যে একটা অপশন আছে তুমি দেখতে পাচ্ছি আমি, 19.8। তাহলে এটাই হবে তোমার আনসার, 19.8 মিটার পার সেকেন্ড। প্রশ্নটা কঠিন না, প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন।
চিত্রও দিয়ে দিয়েছে তোমাদের সুবিধার জন্য, সলভ করতে খুব একটা কষ্ট হবে না, শুধুমাত্র প্রশ্নটা তোমাদেরকে বুঝতে পারতে হবে যে কি চাওয়া হয়েছে, এতটুকু বুঝতে পারলেই সলভ করা কোনো ইস্যু না। ঠিক আছে, চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। সেকেন্ড প্রশ্নে বলা আছে কি, আর্থস অরবিটাল রেডিয়াস। অরবিটাল রেডিয়াস মানে হচ্ছে সূর্যের চারদিকে যেই রেখা জুড়ে, অর্থাৎ সূর্যের কেন্দ্র থেকে শুরু করে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেই দূরত্ব বরাবর সবসময় পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে, সেই রেডিয়াসটা হচ্ছে বলা। সেই রেডিয়াসটা কত? আর্থ অরবিটাল রেডিয়াস অ্যারাউন্ড দ্য সান ইজ 1.5 ইন্টু 10⁻11 মিটার অ্যান্ড রোটেশনাল পিরিয়ড মানে আমরা জানি টাইম পিরিয়ড, অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড মানে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালের ভ্যালু দেওয়া আছে যে কত সময় ধরে সে পর্যায়কাল তার 3.14 10⁻7 সেকেন্ড। হোয়াট ইজ দ্য আর্থস ভেলোসিটি? তার মানে পৃথিবীর যে বেগ, এই বেগটা বের করতে বলেছে। অপশন দেখে বুঝতে পারা যাচ্ছে মিটার পার সেকেন্ড যেহেতু, তার মানে রৈখিক বেগটা বের করতে বলা হয়েছে এখানে। তো রৈখিক বেগ যদি আমি বের করতে চাই কোন একটা ঘূর্ণায়মান বস্তুর, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, ভি সমান ওমেগা আর। ওমেগার পরিবর্তে আমি 2π/t বলতে পারি ইন্টু আর। আমি একবারে হচ্ছে মানটা বসিয়ে দিই ক্যালকুলেটরে, ঠিক আছে, এখানে বসিয়ে টাইম নষ্ট করছি না। 2π/t, তার উপরে হচ্ছে 2π, টি কত? আচ্ছা, এটাকে একটু আমি সরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, একটু পরে করছি এটা। টি এর ভ্যালু হচ্ছে 3.14 10⁻7 ইন্টু হচ্ছে আর। আর এর ভ্যালু দেওয়া আছে কত? 1.5 10⁻11। একটু বসিয়ে দিই, 1.5 ইন্টু 10⁻11। তো যদি ইকুয়াল প্রেস করি তাহলে দেখো আমাদের একটা ভ্যালু আসছে 30015। তো এটাকে যেহেতু ওরা 10⁻³ আকারে সাজিয়েছে, তাহলে এটাকে আমি বলতে পারি 30 ইন্টু 10⁻3, তাই না? 30 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড। দেখো হুবহু আনসার তোমার অপশনে দেয়া আছে, ডি নাম্বার যে অপশনটা, 30 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড। তো সেভাবে আমরা করতে পারবো। প্রশ্ন, এটা তো খুবই ইজি। If the differential equation of a particle in simple harmonic motion সংক্ষেপে বলে হচ্ছে SHM বা সরল সন্ধিত স্পন্দন, তাই না? তার যে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেটা দেয়া আছে, এটা হচ্ছে সেই ইকুয়েশন। এখান থেকে বের করতে বলেছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত বা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক যেটি বলো না কেন। এটা যদি আমি একটু হিসাব করি, এই টুটাকে যদি পাশে ভাগ করে দিই কি আসবে জিনিসটা দেখতে? d²x/dt² প্লাস 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এটা 16 হয়ে যাবে। 16x = 0। আমরা জানি x এর সাথে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার সমান যদি 16 হয়, ওমেগা সমান অ্যাকচুয়ালি 4। তো ওমেগা সমান 4, এটাই হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্কের ভ্যালু। দেখো বুঝতে পারা গেছে আশা করি। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, 4 নম্বর। ইন দ্য গিভেন ফিগার ভলিউম অফ বাল্ব এক্স, দুইটা বাল্ব দেয়া আছে, দুইটা বাল্বে হচ্ছে একটা এক্স একটা হচ্ছে ওয়াই, দুইজন টেম্পারেচার দেয়া আছে, যে এখানে কিছু গ্যাস আছে এখানে কিছু গ্যাস আছে, ঠিক আছে। তো ভলিউম অফ বাল্ব এক্স মানে ভলিউম মানে কি? আয়তন ইজ টুয়াইস দ্যাট অফ বাল্ব ওয়াই। তার মানে এই বাল্ব যে আছে এক্স, তার যে আয়তন সেই আয়তনটা হচ্ছে ওয়াই এর ডাবল। তাহলে এই শর্তটা একটু লিখে রাখি, পরবর্তী কাজে লাগবে, যে ভি এক্স ইকুয়ালস টু 2 অফ ভি ওয়াই। ঠিক আছে, the system is filled with an ideal gas in such a way that pressures of both bulbs are the same. তার মানে এখানে এমন ভাবে হচ্ছে তুমি আদর্শ গ্যাসকে প্রবেশ করিয়েছো যাতে করে দুইটা বাল্বের মধ্যেই প্রেসারের ভ্যালু সেম থাকে। ঠিক আছে, সেম প্রেসারের ভ্যালু তোমার সেম বলা আছে। তার মানে আমি এটা বলতে পারি যে এক্স এর যে প্রেসার আর ওয়াই এর যে প্রেসার দুইটাই সেম। এটাকে আমরা জাস্ট পি কল্পনা করে নিই, শুধুমাত্র পি, পি এক্স পি ওয়াই, এটা হচ্ছে পি এ ধরে নিব আমি। এক্স বাল্ব কন্টেইনস এম মাস অফ গ্যাস। এক্স এর যে বাল্বটা আছে তার মধ্যে যে গ্যাসের পরিমাণ সেটা হচ্ছে তোমার এম পরিমাণ, গ্যাসের ভর দেয়া আছে এম। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মাস কন্টেইনড ফর ওয়াই। অর্থাৎ এখানে যদি এম পরিমাণ ভর থাকে এই বাল্বের মধ্যে, তাহলে সেকেন্ড যে বাল্বটা আছে তার মধ্যে কি পরিমাণ ভর থাকবে এম এর সাপেক্ষে, m/4 m/2 এম নাকি 2m। তো
এটা আমি যদি বের করতে চাই আমাকে আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে আদর্শ গ্যাসের কনসেপ্টটা দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে দেওয়া আছে। তার মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আয়তন চেঞ্জ হচ্ছে, প্রেশার সেম আছে, ঠিক আছে। তো যেহেতু ভর আমাকে বের করতে বলেছে, তো শুধুমাত্র প্রেশার সেম থাকলে আমরা কিন্তু আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে চার্লসের সূত্র, কিন্তু সেখান থেকে তুমি ভর বের করতে পারবে না। তুমি যদি ভর বের করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আদর্শ গ্যাসের সূত্রটা ইউজ করতে হবে। এক কাজ করি, আমি এক্স যে বাল্ব আছে তার জন্য আদর্শ গ্যাসের সূত্র যদি অ্যাপ্লাই করি কি আসবে, পিভি সমান এনআরটি, এম এর পরিবর্তে হচ্ছে এটা বলতে পারি, দেখো এটা বলা যায় আশা করি, তাই না, আর ইন্টু টি এক্স। তো কোনটা কোনটা হচ্ছে কনস্ট্যান্ট সেই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো একবার। দেখো তো পি এক্স পি ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট ছিল, দুইটারই সেম ছিল, তার মানে পি এক্স এর পরিবর্তে আমি পি বসাতে পারি, আর ভি এক্স এর পরিবর্তে একটা শর্ত বলে দিয়েছে ওরা, টু ভি ওয়াই, তাহলে এখানে আমি টু ভি ওয়াই বসিয়ে দিই। এম এক্স এর পরিবর্তে বলে দিয়েছে যে এক্স এর যে ভর সেটা হচ্ছে শুধুমাত্র এম, ওটা এম লিখি আমি। আর এটা তো হচ্ছে আমি জানি না কোনটা কোন গ্যাস সেটা বলা নেই, বাট দুইটাতেই সেম গ্যাস আছে এটা বোঝা যাচ্ছে, তার না, যে একটা আইডিয়াল গ্যাসের কথা বলা আছে, যে দ্য সিস্টেম ইজ ফিল্ড উইথ অ্যান আইডিয়াল গ্যাস, একটাই মাত্র আইডিয়াল গ্যাস আছে যেটা হচ্ছে দুইটাইতেই হচ্ছে দুইটার মধ্যে দেয়া, তাই না, দুইটার মধ্যে দেয়া, তার মানে এর আণবিক ভর যা হবে ওটারও আণবিক ভর তাই হবে। তাহলে এমটা আমি চেঞ্জ করছি না আপাতত, আর আর আকারে থাকলো, আর টি এক্স এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 200 কেলভিন, তাহলে 200 যদি লিখো এখান থেকে একটা ইকুয়েশন পাবা। সেম ভাবে তুমি যদি হচ্ছে ওয়াই বাল্বের জন্য সেম ইকুয়েশনটাই লিখো কি আসবে বলো তো, প্রেসারে পি ওয়াই এর পরিবর্তে আমি লিখবো শুধুমাত্র পি, আমি একবারে লিখছি, ভি ওয়াই এর পরিবর্তে জাস্ট ভি ওয়াই লিখি, কোনো সমস্যা নেই। তার হচ্ছে এর ভর কত সেটা আমি জানি না, এর ভরটাকে আমি এম টু কল্পনা করে নিই, যেটা আমি এম এর সাপেক্ষে বের করব, তাহলে এম টু আমি ধরে নিচ্ছি আপাতত। তাহলে এম এর পরিবর্তে লিখবো হচ্ছে এম টু বাই এম, মানে হচ্ছে মোল সংখ্যা, ইন্টু আর, এটা তো কনস্ট্যান্ট, আর টেম্পারেচার ভ্যালু দেওয়া আছে তোমার 400 কেলভিন, তাহলে 400। এখন আমি যদি 1 এবং 2 কে ভাগ করে দেই তাহলে কিন্তু আশা করি আমি আমার কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে যাব। এক কাজ করি, 2 কে 1 দ্বারা ভাগ করি, 2 ভাগ 1 কি আসে দেখো তো। এখানে তুমি যদি দুই ইকুয়েশনটাকে সেকেন্ড ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশন দিয়ে ভাগ করে দাও, পি পি কেটে যাবে, ভিআই ভিআই কেটে যাবে, থাকবে শুধু কি 1/2, তাই না, 1/2। আর এখানে কি থাকবে, এখানে এম এম কেটে যাবে, আর আর কেটে যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে এম টু ইন্টু 400, এম টু ইন্টু 400 ডিভাইডেড বাই এম ইন্টু 200। দেখো এখানে যদি কেটে দাও তাহলে আরেকটা 2 আসছে, এই 2টা যদি এই পাশে ট্রান্সফার করে দাও তাহলে 4 হয়ে যাবে, তাহলে m/4, তাহলে m2 সমান আমি পেয়ে যাচ্ছি m/4। অর্থাৎ যদি প্রথম বাল্বে এক্স যে বাল্বটা আছে সেখানে যদি m পরিমাণ গ্যাস থাকে, তাহলে এই কন্ডিশন মোতাবেক ওয়াই যে বাল্বটা আছে সেখানে m/4 পরিমাণ, এই এত ভর পরিমাণ তোমার গ্যাস থাকা উচিত। এটা আমরা ইকুয়েশন জেনারেট করে বের করার ট্রাই করলাম। তো আশা করি বুঝতে পারা গেছে, সিম্পল দুইটা ইকুয়েশন ইউজ করেছি আদর্শ গ্যাসের, শুধুমাত্র ইকুয়েশনটা জেনারেট করে তোমাকে ডিভাইড করে দিতে হবে তাহলেই হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা 5 নম্বর। এখানে কি বলা আছে, বাংলাদেশ উইল লঞ্চ এ জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট মানে কি, ভূস্থির উপগ্রহ, অর্থাৎ যেটা সবসময় একই আকাশের উপরে আছে বলে মনে হবে আমার কাছে। যদি মনে করো আমি একটা তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট যদি আমি লঞ্চ করি তাহলে সে সব সময় একই জায়গায় থাকবে, অর্থাৎ পৃথিবীতে রোটেট করছে, পৃথিবীর সাথে সাথে ওই স্যাটেলাইটটাও এমনভাবে রোটেট করবে যাতে করে সব সময় সে একই জায়গায় আছে বলে মনে হয়, ঠিক আছে। তো এটাই বলা আছে যে ভূস্থির যে উপগ্রহ সেই উপগ্রহটা ক্ষেত্রে তার ভর দেয়া 3500 কেজি ভর তার দেয়া আছে, অ্যাট অ্যান অরবিটাল ডিস্টেন্স h ফ্রম দ্য আর্থ সারফেস। চিত্রে বুঝিয়ে দিয়েছে সেটা, যে তোমার পৃথিবীর যে সারফেসটা আছে সেখান থেকে h উচ্চতায় এই স্যাটেলাইটটা হচ্ছে স্থাপন করা, ঠিক আছে। সেখান থেকে কি কি বলা, ই হচ্ছে তোমার আর্থ, আর হচ্ছে এর ব্যাসার্ধ, এস হচ্ছে ওই স্যাটেলাইটটি, এবং এখান থেকে কিছু ভ্যালু দেয়া আছে, সেই ভ্যালুটা কি, ধরে নাও যে টাইম পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবী যেহেতু 24 ঘন্টায় একবার পাক দেয়, আমি কল্পনা করে নিতে হবে আমাকে, যদি সেটা হচ্ছে জিও স্টেশনারি হতে হয় তাকেও 24 ঘন্টায় পৃথিবীর এক পাক দিতে হবে, অর্থাৎ সাথে সাথে ঘুরতে হবে। তাহলে ওই তোমার ইয়ে দেয়া আছে, টাইম পিরিয়ড দেয়া আছে, আর এর ভ্যালু দেয়া আছে, এম দেয়া আছে পৃথিবীর ভর, জি এর ভ্যালু দেয়া আছে, সবই দেয়া আছে। আমাকে বের করতে বলেছে হোয়াট উইল দ্য হাইট অফ দ্য স্যাটেলাইট টু বি লঞ্চ, মানে এই হাইটের ভ্যালুটা কত এটা আমাকে বের করতে বলেছে। তো একটা যদি স্যাটেলাইট হয় সেই স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা এইচ এর ভ্যালু বের করতে পারি, এমন একটা সূত্র ডিরেক্ট আমাদের বইয়ে দেয়া আছে, তাই না, মনে আছে, এইচ সমান জিএম
টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। ডিরেক্ট সূত্র, আর কিছু করা লাগবে না, শুধুমাত্র সূত্রে সবগুলো ভ্যালু বসাতে হবে। আমি এক এক করে সবগুলো ভ্যালু বসিয়ে হচ্ছে ম্যাথটা করি। প্রথম হচ্ছে জিএমটি স্কোয়ার, জি কত 6.7 10⁻11, প্রশ্নে দিয়ে দিয়েছি যদিও। এম কত 6 × 10⁻24, না দেয়া থাকলেও এইসব জিনিস তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে করে এই টাইপের ম্যাথ পারা যায়, সবসময় দেয়া থাকবে না। জি হলো, এম হলো, এর হচ্ছে টি স্কোয়ার, টি মানে 24 ঘন্টা, ঘন্টাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে, 24 ইন্টু 3600 সেকেন্ড করলাম, জিএমটি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, তাহলে 4 ইন্টু এই যে পাই স্কোয়ার, একে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে পাওয়ার আছে 1/3, তাহলে 1/3, নিচে নামলাম, নেমে হচ্ছে মাইনাস করবো হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ, এটা দেওয়া আছে 6000, 6.4 ইন্টু 10⁻6, 6.4 ইন্টু 10⁻6, আমি ইকুয়াল যদি প্রেস করি তাহলে একটা ভ্যালু দিচ্ছে, এটাকে হচ্ছে আমাকে ইঞ্জিনিয়ারিং একই নিতে হবে। 35 নিয়েছে, বাট আমাকে 3 লাগবে, 3.59 বা 6 ইন্টু 10⁻7 এর সাথে মিলে আছে, ঠিক আছে, একবারই 3.6 ইন্টু 10⁻7 মিটার। তাহলে এত মিটার উচ্চতায় আমাকে ওই যে স্যাটেলাইটটা আছে সেটাকে লঞ্চ করতে হবে যদি সে একটা জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহে পরিণত হতে চায়। আশা করি বুঝতে পারা গেছে। চলে আসবো পরবর্তী প্রশ্নে, 6 নম্বর। ইফ এ মাস অফ 5 কেজি, 5 কেজি ভরের একটা বস্তু যদি হচ্ছে হাং অ্যাট লোয়ার এন্ড অফ স্প্রিং, একটা স্প্রিং এর যদি একবারে নিচের প্রান্তে যুক্ত করা হয়, তাহলে দ্য স্প্রিং ইলংগেটস বাই 1 সেন্টিমিটার, তাহলে সে যে স্প্রিংটা আছে সেটা 1 সেন্টিমিটার নিচে নেমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম লাইনটা। এই প্রথম লাইন থেকে আমরা কিন্তু একটা জিনিস আইডিয়া করতে পারি, একটা চিত্র এঁকে নিই আমরা। একটা স্প্রিং আছে আমার, এই স্প্রিং এ হচ্ছে আমি একটা বস্তুকে যদি সংযুক্ত করে দেই এম ভরের, তাহলে সে এক্স পরিমাণ নিচের দিকে নেমে যদি যায়, তাহলে এই লাইনটা থেকেই আমরা একটা জিনিস বের করতে পারবো, এই যে স্প্রিংটা আছে তার স্প্রিং কনস্ট্যান্টটা বের করে ফেলতে পারবো। আমরা স্প্রিং কনস্ট্যান্টের সূত্র বের করার জন্য কি সূত্র জানি, এফ সমান কে এক্স। যেহেতু এখানে এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এফ মানে তার অ্যাকচুয়ালি ওজন হবে, তাহলে এম জি আমি বলতে পারি, অর্থাৎ এম জি ইকুয়ালস টু কে এক্স। তাহলে এখান থেকে আমি হচ্ছে কে এর ভ্যালুটা পেয়ে যাব, আমি ক্যালকুলেটরে সবগুলো ভ্যালু বসিয়ে বের করে ফেলি। তাহলে কি লাগবে আমার, এক কাজ করি এই ডিসপ্লেটা একটু সাইডে নিয়ে আসি। এম জি, এম কত, এম হচ্ছে আমার 9.8 ডিভাইডেড বাই হচ্ছে এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0.01, তাই না। তার মানে 1 সেন্টিমিটার যেহেতু আমি হচ্ছে একে ইলংগেট করতে পারলাম, তার মানে আমার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হচ্ছে 1960 কে এর ভ্যালু, তাহলে 1960 নিউটন পার মিটার। ওকে, তো এই হচ্ছে কে এর ভ্যালু। পরের লাইনটাতে কি বলা আছে, ইফ অ্যানাদার 2 কেজি মাস ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার এন্ড অফ দ্য স্প্রিং দেন ক্যালকুলেট দ্য ফার্দার ইনক্রিজ, এই ওয়ার্ডটা জরুরি, ক্যালকুলেট দ্য ফার্দার ইনক্রিজ অফ দ্য লেংথ অফ দ্য স্প্রিং। আমি অলরেডি কিন্তু 5 কেজি ভর আমি এখানে যুক্ত করেই দিয়েছি, এখানে 5 কেজি ভর আমি করলাম কি, এখন আরো 2 কেজি ভর যদি যুক্ত করি তাহলে সেটা আরো কতটুকু সে নিচের দিকে নামবে সেটা আমাকে বের করতে বলেছে, এক্সট্রা আমার সরণটা বের করতে বলেছে, টোটাল সরণ না কিন্তু। আচ্ছা, সেকেন্ড কেসে তাহলে টোটাল ভর কত আমার, সেকেন্ড কেসে টোটাল ভর কিন্তু এখন আমার আগে থেকে 5 ছিল, এখন আবার 2, তার মানে 7 কেজি, ঠিক আছে। এই 7 কেজির জন্য স্প্রিং এর কনস্ট্যান্ট তো কখনো চেঞ্জ হবে না, সেটা এটাই হবে। 7 কেজির জন্য তার ইলংগেশনটা প্রথমে বের করব, দেন আগেরটা থেকে বিয়োগ করে দেব। তো সেটাই করব আমরা, সূত্র হচ্ছে একই রকম ভাবে, এফ সমান হচ্ছে কে এক্স, তো এখান থেকে এক্স সমান আমি বের করতে যদি চাই তাহলে এম জি বাই কে হবে, তো ওখানে এম এর ভ্যালু কত বসাবো, অবশ্যই এম এর ভ্যালু বসাবো 7, তাহলে 7 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কে, কে যেটা হচ্ছে 1960 এসেছিল সেটা, এটা যদি বের করি তাহলে সেটা বের হয় 0.035। আচ্ছা, আমার মনে হয় তাহলে আমি আগেরটাই ভুল করেছি, একটু দেখি।
5 into 9.8 divided by x.01। আচ্ছা, এখানে ভুল আমি প্রেস করেছিলাম যে 4900 হবে, এটা ভুল হয়ে গেছে। এটা 1960 না, 4900। ঠিক আছে, কোথায় ভুলটা করেছিলাম যে এখানে আমি 5 হয়তো বা নেইনি, 5 না নিয়ে অন্য কোনো ভ্যালু নিয়েছিলাম এখানে। তাহলে mg ডিভাইডেড বাই x। তো এই 4900টা যদি আমি এখানে পুট করি, এখন ভর কত? 7 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কে 4900। তো এখানে দেখো, এখানে ভ্যালুটা আসছে 0.014। আমি যদি সেন্টিমিটারে কল্পনা করি তাহলে এটা হচ্ছে তোমার, বা এমনি তুমি হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 0.014 মিটার। তো এতটুকু হচ্ছে তোমার ভ্যালুটা, কি ভ্যালুটা, অর্থাৎ 1.4 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আনসার দেওয়া আছে। তো কতটুকু ইনক্রিজ হচ্ছে, বাট আমাকে কিন্তু টোটাল ইনক্রিজটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে আগে তো একটু 5 কেজি ভর ঝোলানোর সময় তো একটু তোমার হচ্ছে তোমার ইলাঙ্গেশন ছিলই। এরপরে তুমি যখন আরো 2 কেজি অ্যাড করলা, এরপরে 2 কেজি অ্যাড করার জন্য কতটুকু এক্সট্রা হলো। তাহলে আগে কতটুকু ছিল? আগে কিন্তু অলরেডি 1 সেন্টিমিটার সে হচ্ছে ইলংগেট করেছিলই যখন আমি 5 কেজি ঝুলিয়ে দিয়েছিলাম। তাহলে আমি টোটাল এখন পাচ্ছি 1.4 সেন্টিমিটার। তাহলে 1.4 থেকে যদি আগেরটা বাদ দেই, তাহলে বর্তমানে কতটুকু এক্সট্রা হলো সেটা আমি পেয়ে যাব। তাহলে ডেল্টা এক্স সমান অ্যাকচুয়ালি হচ্ছে 1.4 মাইনাস 1, অর্থাৎ 0.4 সেন্টিমিটার। তো এটা হচ্ছে তোমার আনসার হবে 0.4। ঠিক আছে, এখানে অনেকে 1.4 আনসার দিতে পারো ভুল করে, এটা করিও না, কারণ আলটিমেটলি ওটা চাওয়া হয়নি। এই ওয়ার্ডটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। ক্যালকুলেট দ্য ফার্দার ইনক্রিজ। তো ক্যালকুলেট দ্য ইনক্রিজ যদি বলতো যে মানে এক্সট্রা কতটুকু হলো সেটা তোমাকে বের করতে বলেছে, টোটালটা বের করতে বলেনি, এই কারণে তোমাকে বিয়োগ করে দেন হচ্ছে ফাইনালি আনসারটা বের করতে হবে। চলে আসবো আমরা নেক্সট প্রবলেমে, 7 নম্বর। এ সিম্পল হারমোনিক মোশন, a simple harmonic wave is moving through air along plus x axis। অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিক বরাবর হচ্ছে একটা তোমার অগ্রগামী তরঙ্গ, একটা তরঙ্গ চলে আছে। ঠিক আছে, এই তরঙ্গটার কথা বলা আছে কি কি, ইটস অ্যামপ্লিটিউড ইজ 4 সেন্টিমিটার। অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তার বিস্তার, বিস্তার বলা আছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে কি বলা? এরপরে বলা আছে ভেলোসিটি ইজ 40 মিটার পার সেকেন্ড, তার মানে ভি বলা আছে, ভি 40 মিটার পার সেকেন্ড। এরপরে বলা আছে দ্য ফ্রিকোয়েন্সি ইজ 400 হার্জ। ঠিক আছে, তার মানে এফ বলা আছে আমার 400, ফ্রিকোয়েন্সি হচ্ছে 400 হার্জ। এরপরে বলা হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সরণ কি হবে, অফ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ মানে একটু আগে বললাম অগ্রগামী তরঙ্গের আমাকে ডিসপ্লেসমেন্ট সরণ বের করতে বলেছে অ্যাট 10 মিটার ডিস্টেন্স, 10 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন আফটার 6 সেকেন্ড। অর্থাৎ যখন সরণের মানটা 10 মিটার একদম হচ্ছে কোথা থেকে, সাম্যাবস্থান থেকে 10 মিটার দূরত্বে, সাম্যাবস্থান থেকে 10 মিটার দূরত্বে, ফ্রম দ্য অরিজিন, ফ্রম অরিজিন মানে সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে 10 মিটার দূরত্বে যখন টাইমের ভ্যালু ছিল 6 সেকেন্ড। তো এতগুলো হচ্ছে তোমাকে ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা যদি আমি বের করতে চাই, তো আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, অগ্রগামী তরঙ্গের সূত্রটা জানতে হবে, ইকুয়েশনটা জানতে হবে। একটা অগ্রগামী তরঙ্গের সরণের ইকুয়েশনটা দেখতে এরকম, a sin 2 পাই বাই ল্যামডা vt, এখানে হচ্ছে এক্স, বাট এখানে মাইনাস হবে না প্লাস হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সেটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ বাম থেকে সে কি ডানের দিকে যাচ্ছে, তাহলে একরকম হবে। আর যদি ডান থেকে বামের দিকে আসে তাহলে আরেক রকম হবে। এখন সে যেহেতু বলে দিয়েছে যে প্লাস এক্স অ্যাক্সিস, অর্থাৎ এই দিক বরাবর সে যদি মুভ করছে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে মাইনাস হবে অ্যাকচুয়ালি। কেন মাইনাস হবে এটা হচ্ছে ওই চ্যাপ্টার পড়ানোর সময় ব্যাখ্যা করবো, এখানে ব্যাখ্যা করা পসিবল না। বাট এটা কিন্তু তোমার আলটিমেটলি যদি বাম থেকে ডানে যায় তাহলে তোমাকে প্লাস নিতে হয়, আর ডান থেকে বামের দিকে আসলে সেখানে মাইনাস নিতে হবে। সরি, উল্টা বললাম, ডান থেকে বামের দিকে আসলে প্লাস নিতে হবে, বাম থেকে ডানের দিকে গেলে মাইনাস নিতে হবে। ঠিক আছে, তো প্লাস অ্যাক্সিস বরাবর এখানে একটা মাইনাস চিহ্ন এখানে তোমাকে থাকতে হবে। তো আমাকে বের করতে বলেছে এই ওয়াই এর ভ্যালুটা, আমাকে সব আলাদা আলাদা ভ্যালু কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে, শুধুমাত্র একটা ভ্যালু দেওয়া নাই, ল্যামডার ভ্যালু। আর ল্যামডাটা আমরা বের করতে পারবো এই সূত্র থেকে, ভি সমান এফ ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডার সমান কি বলতে পারি আমি, ভি বাই এফ। ভি হচ্ছে তোমার 40/400 মানে 0.1 আসবে, 0.1 মিটার। ঠিক আছে, তো ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। আমাকে এখন এই ভ্যালুগুলো একটু পুট করতে হবে এই জায়গায়, চলো বসিয়ে দিই। এর ভ্যালু কত,
4 মিটারে করি সবগুলোই 0.04 সাইন 2π/λ মানে 0.1 ভিটি ভি হচ্ছে 40 টি মাইনাস সরি টি কত টি এর ভ্যালু তো দেওয়া আছে টি হচ্ছে 6 সেকেন্ড মাইনাস হচ্ছে এক্স এক্স এর ভ্যালু 10 মিটার। এই হচ্ছে কন্ডিশন। এখান থেকে আমাকে বের করতে হবে ওয়াই এর ভ্যালু কত। আমি তো একবারে ক্যালকুলেটরে এখানে কিন্তু বসিয়ে দিতে পারি, একবারে ক্যালকুলেটরে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে তোমাদের, এই যে ইকুয়েশনটা এখানে কিন্তু একটা সাইনের একটা ফাংশন আছে, তাই না? সাইন ফাংশন আছে, সাইনের ভিতরে আবার একটা হচ্ছে কোণ আছে, মানে সাইনের ভিতরে যাই থাক সেটা তো একটা কোণ। এখন কোণ যদি থাকে ওই কোণটাকে কিন্তু তোমাকে প্রথমত কনভার্ট করতে পারতে হবে, ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে তোমার তিনটা ফাংশন আছে, ডিগ্রি, রেডিয়ান আর হচ্ছে তোমার তাই না? তো এক একটা যদি এক এক মোডে আমি নিই তাহলে তিনটা যে মোড এখানে তোমার আলটিমেটলি ক্যালকুলেটর কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে ডিগ্রি মোডে সিলেক্টেড থাকে। বাট আমি যদি এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে চাই সেটা ডিগ্রি মোডে রাখা যাবে না। ডিগ্রি মোডে রাখলে সমস্যাটা কি, এই ভ্যালুটা কিন্তু তোমার একটা রং একটা ভ্যালু দিবে। তুমি যদি অ্যাকচুয়ালি এটাকে আনসার করতে চাও তাহলে তোমার প্রথম কথা হচ্ছে তুমি যদি ডিগ্রি মোডেই করতে চাও সেটাকে, তাহলে এই সাইনের পরে যে ফাংশনটা আছে সেটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, অথবা তোমার ক্যালকুলেটরটাই হচ্ছে মোডটা চেঞ্জ করে ফেলতে হবে, মোডটা চেঞ্জ করে সেটাকে কনভার্ট করে নিতে হবে রেডিয়ান মোডে। তো আমি চাইলে হচ্ছে দুইটাই করতে পারি, যে কোনো একটাই করতে পারি, বাট যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর আছে বেটার হচ্ছে সবসময় ক্যালকুলেটর মোডটাকে চেঞ্জ করে নেওয়া। বাট এই ম্যাথটা করার পরে কিন্তু তোমাকে সাথে সাথে আবার সেটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, কারণ অন্য ম্যাথে যদি আবার লাগে তখন কিন্তু ঝামেলা পড়বা। তো এক কাজ করি, যেহেতু ডিগ্রি মোডে আছে এটাকে ডিগ্রিতে আমি থেকে আমি রেডিয়ানে যদি কনভার্ট করতে চাই, আমি এখানে শিফট প্রেস করে যদি মোডে প্রেস করি তাহলে এখানে তিনটা অপশন আসছে, ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডিয়ান, তিনটা কোণের তিনটা হচ্ছে চলে আসছে। তো আমি হচ্ছে রেডিয়ানে নিতে চাই, তাহলে 4 প্রেস করে এই জিনিসটা দেখো আর হয়ে গেছে অলরেডি, তার মানে এটা অটোমেটিক্যালি রেডিয়ান মোডে কনভার্ট হয়ে গেছে। তো এই রেডিয়ান মোডে এখন আসছে যেহেতু, এটা আমি এখন জাস্ট সম্পূর্ণ যদি বসিয়ে দিই সে আমাকে ফাইনালি আনসার দিয়ে দেবে রেডিয়ান মোডে। তাহলে সাইনের পরে হচ্ছে এই টোটাল জিনিসটা বসাবো আমি, 2π/λ 2 ও ক্যালকুলেট হয়ে গেছে 0.4 সাইন হচ্ছে 2π/λ মানে 0.1 ইন্টু কত আসে এখানে 4 6 24 240 230 না, ইন্টু 230। তো আমি যদি ক্যালকুলেট করি এটা একেবারে আনসার 0 চলে আসছে, ওয়াইয়ের ভ্যালু 0। তার মানে এটা অ্যাকচুয়ালি সাম্যাবস্থানে ছিল ওই মোমেন্টে, যেহেতু সব হিসাব নিকাশ আমি সাম্যাবস্থান থেকে করছি আর ওয়াইয়ের ভ্যালু যেহেতু 0 আসলো, তার মানে এই সেকেন্ডে অর্থাৎ 6 সেকেন্ড পরে সাম্যাবস্থান থেকে 10 মিটার দূরত্বে তুমি যদি সবকিছু হিসাব করো, তাহলে আমি যদি হিসাব করি সাম্যাবস্থান না, অরিজিন থেকে 10 মিটার দূরত্বে আমি হিসাব করি, তাহলে বস্তুটা একবারে হচ্ছে ওয়াই বরাবর যদি আমি হিসাব করি, ওয়াই বরাবর তার সরণটা একবারে এক্স অক্ষের উপরে ছিল, অর্থাৎ 0 মিটার দূরত্বে ছিল। এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে ওয়াই হচ্ছে 0 মিটার দূরত্ব। তরঙ্গটার কথা যদি বলি, মানে ঘটনাটা এরকম এরকম ঘটনাটা আছে না, এরকম একটা তরঙ্গ আমাকে বের করতে বলেছে 10 মিটার দূরত্বে, অরিজিন থেকে 10 মিটার দূরত্বে, ধরলাম 10 মিটার দূরত্ব, এটা 10 মিটার দূরত্বে তার ওয়াই বরাবর তার অবস্থানটা কত, এটা দেখা গেল 10 মিটার দূরত্বে সেটা আসলে এই পজিশনেই আছে। এটা আমি চিত্র আকারে বোঝালাম। তো এটা যদি হিসাব করে দেখলাম কি একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে এই টাইপের সাইন ট্যান কস কোনো ট্রিকোনোমেট্রিক ফাংশনের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকে অবশ্যই তোমাকে ক্যালকুলেটরটাকে প্রথমে রেডিয়ান মোডে কনভার্ট করে নিতেই হবে, আদারওয়াইজ সেটাকে সলভ করা যাবে না। বাট ক্যালকুলেটর একবার যদি যখন হয়ে গেল তখন তোমার প্রথম কাজ হচ্ছে এই ম্যাথটা শেষ করার সাথে সাথেই এটাকে আবার ক্লিয়ার করে ফেলা, আদারওয়াইজ রেডিয়ান মোডেই থেকে যাবে। পরবর্তী কোথাও যদি তোমার হচ্ছে 30 ডিগ্রি 40 ডিগ্রির মান বের করতে হয়, তখন যদি তুমি আবার ভুল করে রেডিয়ান মোডে করে ফেলো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ আনসার কিন্তু ভুল আসবে। ঠিক আছে, এই হচ্ছে এই কনসেপ্টটা এবং এই প্রবলেমটা। চলে আসবো আমরা 8 নম্বর প্রশ্নে। এটা কিছুদিন আগে আমি একটা সাস্টের কোয়েশ্চেন মানে দেখাচ্ছিলাম, সেটা কি, in how many decibel 10 to the power 5 watt sound intensity is stronger than 10 watt sound intensity। আমাকে বের করতে বলেছে দুইটা সাউন্ড, একটা হচ্ছে 10 to the power 5 ওয়াট যার হচ্ছে তোমার তীব্রতা, আর একটা সাউন্ড যার তীব্রতা হচ্ছে 10 ওয়াট, এই দুইটার মধ্যে ডেসিবেলের পার্থক্য কত এটা আমাকে বের করতে বলেছে। তো সেখানে আমি সূত্রটা বলেছিলাম যে দুইটা সাউন্ডের মধ্যে তীব্রতার লেভেলের যে পার্থক্য
সেটা আমরা এই সূত্র দ্বারা প্রকাশ করতে পারি 10 log I2 বাই I1। I1 এবং I2 হচ্ছে শব্দের তীব্রতাটা বোঝাচ্ছে এখানে, তাহলে সেটাই আমি লিখি 10 log, একটা শব্দের তীব্রতা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আর একটা শব্দের তীব্রতা হচ্ছে 10। তাহলে এখানে যদি কেটে দাও আলটিমেটলি 10 টু দি পাওয়ার 4 আসবে, তাই না? 10 log 10 টু দি পাওয়ার 4, আমি জানি log 10 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 4, তাহলে 4 ইন্টু 10 হয়ে যাবে 40 ডেসিবেল। তাহলে 40 ডেসিবেল যেখানে আছে সেটাই আমাদের আনসার। এটা আশা করি বুঝতে পারা গেছে। 9 নম্বর, এ পেন্ডুলাম মানে দোলকের কথা বলা হচ্ছে। এ পেন্ডুলাম উইথ ইফেক্টিভ লেংথ 10 সেন্টিমিটার। ইফেক্টিভ লেংথ মানে হচ্ছে একটা কার্যকরী দৈর্ঘ্য, একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাজ মাস অফ বব 50 গ্রাম, একটা ববের ভর দেয়া আছে 50 গ্রাম। বাই পুলিং দ্য বব ইন ওয়ান সাইড দ্য থ্রেড ইজ মেড হরিজন্টাল অ্যান্ড দেন রিলিজড। মানে আমি হচ্ছে ববটাকে এমনভাবে ধরে হচ্ছে এক সাইডে নিয়ে আসলাম যে ববটা আগে যেটা হচ্ছে এইভাবে ভার্টিক্যাল অবস্থা ছিল, আমি ওকে টেনে 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 করলাম কি ভূমির সমান্তরালে নিয়ে আসলাম, ঠিক আছে? দ্য থ্রেড ইজ মেড হরিজন্টাল, তার মানে ভূমির সমান্তরালে নিয়ে আসা হলো এবং তারপরে একে ছেড়ে দেওয়া হলো। হোয়েন দ্য থ্রেড মেড এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, যখন এই সুতাটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো উইথ দ্য হরিজন্টাল লাইন, অর্থাৎ আনুভূমিকের সাপেক্ষে, তাহলে সেই মোমেন্টে তার মধ্যে সঞ্চিত হওয়া যে কাইনেটিক এনার্জি এর ভ্যালু, অর্থাৎ গতিশক্তির ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। আমি যদি চিত্রটা আঁকতে চাই ভালো মতো, চিত্রটা দেখতে এরকম হবে। একটা বব, আচ্ছা আমি এভাবে আঁকি। এই হচ্ছে আমার বব, ঠিক আছে? এই যে বব, এটা বব, এর সাপেক্ষে আমাকে হচ্ছে আটকে রাখা ছিল। ববটা স্বাভাবিক অবস্থায় এরকম ছিল, আমি করলাম কি টেনে ওকে হচ্ছে ভূমির সমান্তরালে নিয়ে আসলাম, এরপর তাকে ছেড়ে দিলাম। যদি ছেড়ে দিই সে হচ্ছে আবার ব্যাক করা শুরু করবে সাম্যাবস্থানের দিকে। ব্যাক করতে করতে যেই মোমেন্টে সে ভূমির সাথে অর্থাৎ আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই মোমেন্টে তার গতিশক্তির ভ্যালু আমাকে বের করতে বলেছে। তো এরকম সময় ক্ষেত্রে আমি গতিশক্তির ভ্যালু যদি বের করতে চাই, একটা কাজ করি, আমরা সাধারণত এই থিটাটাকে নিয়ে হিসাব করি সবসময়, তোমাদের বইয়ে হিসাব করা আছে। এই কারণে আমি থিটাটাকে ধরে নিব 60 ডিগ্রি, কারণ এটা যদি 30 হয় এটা অবশ্যই 60 হবে, 90 - 30 60 ডিগ্রি, ঠিক আছে? তো ভ্যালুটা আমি পরে বসাবো, বাট আমি যদি গতিশক্তি হিসাব করতে চাই কিভাবে করব, খেয়াল করো তো। এই মোমেন্টে, যেহেতু এই মোমেন্টে তার গতিশক্তি বের করতে বলা হয়েছে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে লাইন টানবো, টেনে দেখবো যে এটা কোন পয়েন্টে সংযুক্ত হয়, তাই না? এখন সে যেহেতু এপাশ থেকে এদিক বরাবর পড়ছে, তাহলে এ অ্যাকচুয়ালি ভূমি থেকে যতটুকু উঁচুতে আছে সেটা আমার স্থিতিশক্তি নির্ণয় করবে, এবং টোটাল উচ্চতা থেকে আমি যদি স্থিতিশক্তিটা বাদ দিই, আমি অ্যাকচুয়ালি গতিশক্তির ভ্যালুটা পাবো। চলো স্থিতিশক্তির ভ্যালুটা আগে বের করার ট্রাই করি। এতটুকুর ভ্যালু কত এটা আমাকে বের করতে হবে প্রথমত। দেখো তো, আমি যদি ধরে নিই যে এই টোটাল লেংথটা কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে এটাও হচ্ছে এল, এটাও এল। এটা যদি থেটা ধরে নিই আমি, তাহলে এই থেটা, এটা থেটা হলে আমি এটাকে কি বলতে পারবো? এল কস থেটা, অবশ্যই, তাই না? এল কস থেটা বলা যায়। টোটাল যে দূরত্ব আছে সেখান থেকে যদি এল কস থেটা বাদ দাও, তাহলে তুমি স্থিতিশক্তি পেয়ে যাবে। অথবা আমি যদি অন্যভাবে বলি, উপর থেকে শুরু করে এখান পর্যন্ত দূরত্বটাকেই অ্যাকচুয়ালি তুমি বলতে পারো গতিশক্তির জন্য প্রয়োজনীয় দূরত্ব। অথবা তুমি যদি এটা না বোঝো, আমি একটু ডিটেলসে বোঝাই, সেটা হচ্ছে এই দূরত্বটা, অর্থাৎ সে আগেই জায়গায় ছিল, তাকে যখন তুমি এই জায়গায় নিয়ে যাবা, তার যে স্মরণের পার্থক্যটা, সেই স্মরণের পার্থক্যটা কত? টোটাল এল থেকে এল কস থেটা বাদ দিতে হবে, তাহলে এল মাইনাস এল কস থেটা। তাহলে আমাকে যদি বলতো যে এই পয়েন্টে তার স্থিতিশক্তির ভ্যালু কত, তাহলে সেটা হতো এম জি ইন্টু এই দূরত্বটা। এই দূরত্বটা কত আমি পেলাম? এল মাইনাস এল কস থিটা, এটা। বাট আমাকে বের করতে বলেছে গতিশক্তির সূত্র। গতিশক্তি তাহলে হবে টোটাল যে এনার্জি, সেখান থেকে আমি যদি হচ্ছে স্থিতিশক্তি বাদ দিই, সেটা টোটাল এনার্জি কত? যেহেতু তুমি বস্তুটাকে এখান থেকে শুরু করে একদম উঠিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছো, তার মানে সে আগে এই পজিশনে ছিল, তাকে আমি এই পজিশনে যখন নিয়ে আসবো, টোটাল উচ্চতাটা কত? এল পরিমাণ আমি সরণ ঘটিয়েছি, তাহলে টোটাল আমার কৃত কাজের ভ্যালু হচ্ছে mg ইন্টু এল। তাহলে এখান থেকে যদি আমি এই স্থিতিশক্তিটা বাদ দেই, আমি গতিশক্তি পেয়ে যাব, আলটিমেটলি ওই দূরত্বটাই আসবে। অর্থাৎ টোটাল শক্তি হচ্ছে mgl আর স্থিতিশক্তি হচ্ছে mgl
আমি এক কাজ করি, মাইনাসটা উঠিয়ে দিই, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে mgl cos থিটা। আমি একবারে এটা এখানে বসিয়ে দিলাম, ভেঙে দিলাম, ঠিক আছে? তাহলে কি আসে, mgl কেটে যায়, হয় mgl cos থিটা। এই হচ্ছে তোমার গতিশক্তির সূত্র। অথবা একটা জিনিস মনে রাখা যায়, সবসময় আমি বলি, সেটা হচ্ছে একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে নিচ থেকে উপরের দূরত্বটা হচ্ছে স্থিতিশক্তির জন্য হিসাব করা হয়, আর উপর থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে গতিশক্তির জন্য হিসাব করা যায়। সেম ভাবে এটার ক্ষেত্রেও বস্তুটি যেহেতু এখান থেকে এখান পর্যন্ত পড়ছে, তাহলে নিচ থেকে ওই পয়েন্টের দূরত্ব হচ্ছে স্থিতিশক্তির জন্য হিসাব করা হয়, আর উপর থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্বটা গতিশক্তির জন্য হিসাব করা হয়। তুমি যদি একেবারে লিখতে mgl ইন্টু এল কস থিটা, এখন আমি সবকিছু হিসাব নিকাশ করে আলটিমেটলি সেটাই আসলো, তুমি একবারও সেটা লিখতে পারতে, ঠিক আছে? এটা যদি বোঝা থাকে তাহলে এত কষ্ট করা লাগবে না এটা সলভ করার জন্য। আমি জাস্ট এই চিত্রটা মনে মনে এঁকে নিব, অথবা তুমি কোয়েশ্চেনের পাশে এঁকে নিতে পারো। জাস্ট এতটুকু বের করতে পারলেই, উপর থেকে নিচ পর্যন্ত দূরত্বটা বের করতে পারলেই তুমি হিসাব করতে পারবা। বসিয়ে দিই, এম কত, 50 গ্রাম, তাহলে 50/1000 জি এল, কার্যকরী দৈর্ঘ্য বলা ছিল 0.1 মানে 1 সেন্টিমিটার, কস থিটা, থিটা আমি 60 ডিগ্রি ধরেছিলাম, তাই না? কারণ লম্বের সাপেক্ষে কোণটা সাধারণত ধরা হবে। যদি আমি এই কোণটা ধরতাম তাহলে এখানে কস থিটা না হয়ে সাইন থিটা হতো, সাইন 30 হতো তখন। একই জিনিস, 50/1000 9.8 0.1 cos 60, এটা আসছে 0.0245। আচ্ছা, এই প্রশ্নটার আসলে আনসার ছিল না তোমাদের এখানে, এই অপশনে আনসার নাই, তো এটা কোনো কারণে তাদের মিস হয়ে গেছে, অপশনে আনসার নেই কোনো, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল আনসার এটাই হবে 0.0245। আশা করি বুঝতে পারা গেছে। চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্নে। এখানে কি বলা আছে, which is not a fundamental postulates of gas molecules, স্বীকার্য নিচের কোনটি হচ্ছে তোমার ইয়ের গ্যাসের, একটা আদর্শ গ্যাসের জন্য স্বীকার্য না? মলিকুলস আর অলওয়েজ ইন মোশন, এটা অবশ্যই স্বীকার্য, তাই না? তার মানে অণুগুলো সবসময় হচ্ছে মুভ করে, অর্থাৎ সর্বদা হচ্ছে ছোটাছুটি করে এদিক থেকে ওদিকে। মলিকুলস অফ গ্যাসেস আর পয়েন্ট মাস অফ আইডিয়াল ইলাস্টিক স্পিয়ার। যখন আমরা আদর্শ গ্যাসের সূত্রটা ডিরাইভ করি তখন কিন্তু ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা অণু এমনভাবে তৈরি যে তারা হচ্ছে কোনো রকম হচ্ছে শক্তি নষ্ট করে না, অর্থাৎ একেবারে হচ্ছে ইলাস্টিক, মানে এদের যদি আমি হচ্ছে ইলাস্টিসিটি হিসাব করি তাহলে সবসময় হচ্ছে ম্যাক্সিমাম পাওয়া যাবে, তাই না? ইলাস্টিক স্পিয়ার এটা ধরে নেওয়া হয়। ভেলোসিটি অফ মলিকুলস ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, এটা তো আমরা হিসাব করে দেখেছি, যত তাপমাত্রা বাড়ে তত হচ্ছে এই অণুগুলোর আসলে কি বেড়ে যায়, বেগ বেড়ে যায়, হচ্ছে সিআরএমএস বেগটা বেড়ে যায়। গ্যাস মলিকুলস আর আনএবল টু মুভ ফ্রিলি অল ওভার দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। গ্যাস মলিকুলস হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে মুভ করতে পারে না, এটা সঠিক না, সব জায়গায় তারা মুভ করতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে তাদের একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে ধাক্কা লাগে, বাট তারা কিন্তু মুভ করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এটাই হচ্ছে তোমার সেই আনসারটা হওয়া উচিত, যেটা হচ্ছে পস্টুলেটস না একটা গ্যাস মলিকুলের ক্ষেত্রে, ঠিক আছে? 11 নম্বর, অন এ ফগি মর্নিং টু অ্যাপ্রোচিং বাস ড্রাইভার্স। ফগি মর্নিং মানে কি? এটা কুয়াশাচ্ছন্ন সকাল। এখানে দুইটা বাস ড্রাইভার একজন আরেকজনের দিকে আসছে এবং তারা প্রাথমিকভাবে 80 মিটার ডিস্টেন্সে ছিল। দ্য স্পিডস অফ দ্য টু বাসেস আর 72 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 60 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। অর্থাৎ তাদের যথাক্রমে তাদের হচ্ছে দুইটা ইয়ে দেওয়া আছে, বেগ দেওয়া আছে, একজনের 72, একজন হচ্ছে 60, ঠিক আছে? দ্য ড্রাইভার্স প্রেস দেয়ার রেসপেক্টিভ ব্রেক প্যাডেলস ইমিডিয়েটলি, দেখার সাথে সাথেই তারা হচ্ছে একসাথেই হচ্ছে ব্রেক প্যাডেলে পা দেয়, আফটার স্পটিং ইচ আদার, ঠিক আছে? দেখার সাথে সাথে। ইফ দ্য রিটার্ডেশন মানে হচ্ছে ডিসেলারেশন বা অ্যাক্সেলারেশনের অপোজিট, অর্থাৎ মন্দন। ইফ দ্য রিটার্ডেশন অফ ইচ বাস, দুইটা বাসের যদি মন্দনের ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, দুইটারই সেম, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স? টোটাল হচ্ছে তোমার দূরত্ব বের করতে বলেছে, কাভার্ড বাই দ্য টু বাসেস বিফোর কামিং টু রেস্ট, অর্থাৎ তারা হচ্ছে ব্রেক প্যাডেলে পা দেওয়ার পর থেকে একবারে স্থির হওয়ার আগ পর্যন্ত টোটাল তারা দুজন মিলে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাকে বের করতে হবে। তো যেহেতু আলটিমেটলি তাদের শেষ বেগ 0, তো আমি কিন্তু এমনিই বের করতে পারি বাস 1 এর ক্ষেত্রে, 1 নম্বর বাসের ক্ষেত্রে কি বলতে পারি, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, তাই না? এটা না, এটা অ্যাপ্লাই করা যায়, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2
এ এস, যেহেতু সে আলটিমেটলি থেমে যাচ্ছে তাহলে এটা হচ্ছে 0, মাইনাস দিয়েছি কারণ তাদের হচ্ছে বন্ধন হচ্ছে এই কারণে, তাহলে S1 বলি এটাকে, অর্থাৎ S1 সমান হবে u²/2a, এটি U1 বলা যেতে পারে। কত আসবে? E1 হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 72 কিলোমিটার/আওয়ার বলা ছিল। এক কাজ করি, এটাকে প্রথমত আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। তাহলে 72 কে আমি হচ্ছে মিটার পার সেকেন্ড কনভার্ট করলে পাওয়া যাচ্ছে 20, 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ, তাহলে 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5, 5 দেওয়া আছে না? হ্যাঁ, বন্ধনের ভ্যালু 5 দেওয়া আছে, তাহলে এটা আসছে কত? 20 স্কয়ার ডিভাইডেড বাই 10, এটা ভ্যালু আসছে 40 মিটার। তাহলে 40 মিটার আসলে প্রথমটা। সেম ভাবে তুমি যদি দ্বিতীয় জনের হিসাব করো তাহলে একই সূত্র ইউজ করতে হবে, u2 স্কয়ার ডিভাইডেড বাই 2a। আমাকে আগে u2 বের করতে হবে, যেহেতু বলে দিয়েছে এখানে 60 কিলোমিটার/আওয়ার, তো এটাকে হচ্ছে কনভার্ট করে নিই, তাহলে 60 ইন্টু 1000 ডিভাইড বাই 3600 যদি হিসাব করা হয় তাহলে এটা আসে 16.67 এরকম। যাই হোক, 16.67 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ হচ্ছে এটারও 5, হিসাব করি, এটাকে স্কয়ার করে দিই ডিভাইড বাই 10, হিসাব করলে পাওয়া যায় 27 পয়েন্টস, অনেকগুলো 7, 27.78 মিটার। এই দুটোকে যদি যোগ করো তাহলে যে টোটালটা পেয়ে যাবে, তাহলে টোটালটা হবে, এর সাথে শুধুমাত্র আমি 40 যোগ করে দিব, 40 যোগ করলে আসে 67.78, 67.78 মিটার। তার মানে তাদের টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এটা 67.78 মিটার। তার মানে অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে না, কারণ যখন তারা ব্রেক প্যাডেলে প্রেস করে তখন তাদের দূরত্ব হচ্ছে 80 মিটার ছিল, এবং তারা উভয় মিলে 67.7 মিটার দূরত্বে এসে আটকে যায়, তাহলে এক্সট্রা আরও কিছু দূরত্ব ছিল 13 মিটারের মতো, এ কারণে তারা বেঁচে যাবে। 12 নম্বর প্রশ্ন কি বলা আছে? 3 masses are placed at the corners of an equilateral triangle. ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজের 3টা কর্নারে হচ্ছে আমরা 3টা বস্তুকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? শোন বিলো, তার মানে ফিগার দেওয়া আছে। ফাইন্ড দ্য সেন্টার অফ মাস, ফাইন্ড দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। আচ্ছা, সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম বের করার জন্য একটা সিস্টেমের সেন্টার অফ মাস বের করার যে সূত্রটা, এটা তোমরা ইয়েতেই পড়েছো, এই টাইপের সূত্র তোমরা পড়েছো হচ্ছে সরলরেখায়, m1 x1 m2 x2, ওখানে যদিও m দেওয়া ছিল না, মানে ওই m আলাদা মিন করতো, আর এই m এখানে ভর মিন করে। 3টা আলাদা বস্তু এবং তাদের যদি x অক্ষ বরাবর দূরত্ব x1 x2 x3 হয়, তাহলে তাদের সম্পূর্ণ সিস্টেমটার সেন্টার অফ মাস বের করার সূত্র হচ্ছে এটা। সেম ভাবে y এর ক্ষেত্রে কি আসবে? একই রকম ভাবে m1 ভরের বস্তু যদি y1 অক্ষে থাকে, দূরত্বে থাকে, মানে অরিজিন থেকে, m2টা যদি y2 থাকে, m3 যদি y3 দূরত্বে থাকে, তাহলে তাদের সেন্টার অফ মাসের যে লোকেশনটা y যদি হয়, তাহলে এটা হচ্ছে আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো সবগুলোর লোকেশনটাকে বের করতে হবে প্রথমত x এবং y অক্ষ বরাবর, বাট আনফরচুনেটলি এখানে তোমাদের অপশন হচ্ছে একটা দেয়া আছে, তার মানে x অথবা y দুইটা একটা মিলবে এখানে কোনো অপশনের সাথে। প্রথমে আমরা x বের করি, দেখি কোনোটার সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে হয়ে গেল, আদারওয়াইজ হচ্ছে আমরা y ও বের করব। তো প্রথমে x বের করার জন্য প্রত্যেকটা বস্তুর কিন্তু দূরত্ব আমাকে অরিজিন থেকে বের করতে হবে। তো প্রথম যে বস্তুটা সেটা একবারে অরিজিনে আছে, তাই না? অরিজিন মানে মূল বিন্দুতে আছে, তাহলে মূল বিন্দুতে তার দূরত্ব x1, এটা অ্যাকচুয়ালি 0, এটাকে আমি m1 কল্পনা করছি, এটাকে আমি আচ্ছা এটা তোমরা দেখতে পাবা না হয়তো বা, এটা এটা হচ্ছে তোমার m1 ধরছি, এটাকে আমি m2 ধরছি, এটাকে হচ্ছে m3, ঠিক আছে? তাহলে সেটা যদি হিসাব করা হয় যে প্রথম বস্তুটা একবারে অরিজিনে, তার মানে তার সরণ কত? 0, আর m2 এর সরণটা কত? এই জায়গায়, তাহলে এই জায়গায় দূরত্ব যদি বের করতেছি তাহলে আমাকে এতটুকু দূরত্ব লাগবে, এতটুকু দূরত্ব লাগবে, তাহলে আমি বের করতে পারবো, তাই না? তাহলে আমি হচ্ছে এর অ্যাকচুয়াল ডিসটেন্সটা বের করতে পারবো। এই যে আমার এক্স অক্ষ বরাবর ডিসটেন্সটা আলটিমেটলি এটা, আর ওয়াই অক্ষ বরাবর ডিসটেন্সটা হচ্ছে এইটা। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ডিসটেন্স চাই তাহলে এটাকে বোঝা যাচ্ছে, যেহেতু বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে 3 এর অর্ধেক হবে, তো 1.5 মিটার। প্রথমে আমি এক্সটা বের করি, ওয়াইটা বের করার জন্য পরবর্তীতে এইটুকু দূরত্ব বের করব যদি লাগে আর কি।
এরপরে হচ্ছে জেড, মানে 3 নাম্বারটা, 3 নাম্বারের দূরত্ব কত? টোটাল 3 মিটার দূরত্বে আছে সে, তার মিটার হচ্ছে 3 মিটার দূরত্বে। তার মানে দেখো x1 হচ্ছে 0, x2 হচ্ছে 1.5 আর x3 হচ্ছে 3 মিটার। সবগুলোর ভ্যালু দেয়া আছে, আমি জাস্ট ক্যালকুলেটরে বসাবো আর হিসাব করব। দেখি কত আসে। m1 হচ্ছে তোমার 3 কেজি, x1 তো 0, তারপর হচ্ছে m2 x2 মানে 4 ইন্টু x2 হচ্ছে 1.5, দেন হচ্ছে m3 হচ্ছে 7 ইন্টু 3 m3 x3 ডিভাইডেড বাই m1 m2 m3, তার মানে 3 4 7, যদি হিসাব করি এটা আসে 1.93, তাহলে 1.93 মিটার। যদি আনসার থাকে ভালো, না হলে পরেরটা করব। তো লাকিলি আছে, লাকিলি হচ্ছে বি নাম্বারটা 1.93 মিটার আছে। তার মানে এক্স অক্ষ বরাবর যে তোমার হচ্ছে সেন্ট্রয়েডটা, সেটা 1.93 মিটার দূরত্বে। তাহলে 1.93 কোথায় হবে? এই জায়গায় কোথাও হবে, এই জায়গায়, এই জায়গায় কোথাও হবে। এটা তোমাকে হিসাব করতে হবে এখান থেকে। আর হয়তোবা ওয়াই অক্ষ বরাবর পাওয়া গেলে কোথাও পাওয়া যাবে, অর্থাৎ এই জায়গায় কোথাও হয়তোবা লোকেশনটা পাওয়া যাওয়া যেতে পারে। তো যাই হোক, এটা যেহেতু লাগছে না আমার, যদি লাগতো তাহলে আমি কিন্তু এটাও বের করতাম। কিভাবে বের করতে? প্রথমটার ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স কত? 0, যেহেতু মূলবিন্দুতে আছে। দ্বিতীয়টা ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স কত? এটা কিভাবে বের করবো? এটা তুমি 3 মিটার জানো, এটা 1.5 মিটার জানো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে y2 বের হয়ে আসবে, আর y3 আবার কিন্তু 0, তাই না? কারণ সেও আলটিমেটলি ওয়াই অক্ষ বরাবর কারো কোনো সরণ নেই। তাহলে y1 y2 y3 যদি জানো, আলটিমেটলি এই সূত্রে বসালেই কিন্তু তুমি পেয়ে যাবে। চলে আসবো আমরা 13 নম্বর প্রশ্নে। An airplane passenger has 100 centimeter cube of air in his stomach just before the plane takes off from a sea level airport. তার মানে একটা এয়ারপোর্টে থাকা অবস্থায় যখন হচ্ছে প্লেন মাটিতেই ছিল, ওই মোমেন্টে একজন প্যাসেঞ্জারের মধ্যে তার যে পেটের ভিতরে কি পরিমাণ বাতাস ছিল সেটা বলা আছে 100 সেন্টিমিটার কিউব। এই পরিমাণ আয়তনের বাতাস তার মধ্যে ছিল। হোয়াট ভলিউম উইল দ্য এয়ার হ্যাভ at cruising altitude of if cabin pressure drops to 7.5 into 10 to the power 4 নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ সে যখন উপরের দিকে উঠবে, স্বাভাবিকভাবে যত হচ্ছে উপরের দিকে উঠি আমরা, বায়ুর যে চাপ সেটা কমতে থাকে, কমতে কমতে সেটা যদি 7.5 into 10 to the power 4 হয়ে যায়, স্বাভাবিকভাবে যখন বাতাসের চাপ কমে যাবে তখন ভেতরে কিন্তু তোমার এয়ার বেশি প্রবেশ করবে। কারণ কি? সেখানে আয়তনটা বেশি পাচ্ছে এয়ার। ঠিক আছে, চাপ যদি হচ্ছে তোমার কমে যায় তাহলে আয়তন বেড়ে যাবে অটোমেটিক্যালি। কারণ আমরা বয়েলের সূত্র জানি, টেম্পারেচারের কথা কিছু বলা নাই, ধরে নিতে হবে কনস্ট্যান্ট। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, P1 V1 ইকুয়ালস টু P2 V2 T কনস্ট্যান্ট কল্পনা করে। ঠিক আছে, যেহেতু কোনো ইনফো দেয়া নাই এক্সট্রা। তো আমরা যেটা হিসাব করবো প্রেশার কি, যখন সে মাটিতে ছিল তখন আলটিমেটলি বায়ুমণ্ডলীয় প্রেশার ছিল, যেটাকে 1 অ্যাটমসফিয়ার বলি আমরা। সেটাকে এসআই এককে লিখলে কি আসবে? 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটা V1 100 সেন্টিমিটার কিউব, এই এককে রাখি কারণ তোমাকে ওই এককে বের করতে বলেছে। P2 কত? 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে সেখানে V2 এর ভ্যালুটা কত এটা আমি বের করতে চাচ্ছি। তো হিসাব নিকেশ করে ফেলি। 101,325 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই 7.5 10 টু দি পাওয়ার 4, হিসাব করলে চলে আসে 135 সেন্টিমিটার কিউব। তো অপশনে 135 আমি দেখতে পাচ্ছি, এটা হবে তাহলে তোমার আনসার। তার মানে যখন 100 তোমার প্রেশার কমে গেছে তখন ওই স্টোমাকে তোমার হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে বাতাস ফিল করে সেই জায়গাটাকে হচ্ছে ব্যালেন্সে নিয়ে আসবে, বাইরের এবং ভেতরের প্রেশারটা ব্যালেন্সে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন 14। এ বেলুন পার্শিয়ালি ফিল্ড উইথ হিলিয়াম গ্যাস দ্বারা ফিল করা আছে, হ্যাজ ভলিউম অফ 30 মিটার কিউব অ্যাট আর্থ সারফেস। মানে যখন সে ভূপৃষ্ঠে ছিল ওই মোমেন্টে তার যে আয়তন সেটা ছিল 30 মিটার কিউব ছিল। ঠিক আছে, when pressure is 76 সেন্টিমিটার মার্কারি and temperature is 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যখন সারফেসে ছিল ভূপৃষ্ঠে তখন প্রেশার দেয়া আছে, আয়তন দেয়া আছে, টেম্পারেচার দেয়া আছে। হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন ভলিউম? ভলিউম কি পরিমাণ ইনক্রিজ হবে অফ গ্যাস if balloon rises to a height where pressure is 7.6 centimeter
মার্কারি টেম্পারেচার ইজ -54। আমাকে হচ্ছে আয়তন কি পরিমাণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে আমি জানি না, ওটা দেখতে হবে আমাকে। যদিও ইনক্রিজ বলে দিয়েছে, আশা করি তাহলে বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। তো যেহেতু এখানে টেম্পারেচার প্রেশার সবই চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা, P1 বাই T1, P2 বাই T2। তাহলে এখানে আমি যদি হচ্ছে হিসাব নিকাশটা করি, তাহলে P1 এর ভ্যালু কত? P1 হচ্ছে তোমার দেয়া আছে 76 সেন্টিমিটার মার্কারি, এটা হচ্ছে 76। V1 হচ্ছে 30 মিটার কিউব। টেম্পারেচার কত? 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। P2 7.6 সেন্টিমিটার হয়ে গেছে। V2 আমি বের করব, আর টেম্পারেচার হচ্ছে -54, তাহলে -54কে 273 সাথে যোগ করে দিই, এটা আসবে 219। তাহলে এখান থেকে প্রথমত আমরা V2 এর ভ্যালুটা বের করে ফেলি। V2 ভ্যালু বের করলে কত আসে? ইন্টু 219 গুণ করে দিচ্ছি আর কি, এবং আর গুণ করলে 300 ইন্টু 7.6, তাহলে এটা আসে 219। আচ্ছা, ওইটাই আসছে, ঠিক আছে। তাহলে 219 মিটার কিউব, ঠিক আছে। তাহলে 219 মিটার কিউব, আগে কতটুকু ছিল? আগে হচ্ছে তোমার 30 মিটার কিউব ছিল। তাহলে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেছে কিন্তু তোমাকে বের করতে, যে রাইজেস টু এ হাইট হোয়ার প্রেশার ইজ, আচ্ছা, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন ভলিউম, ঠিক আছে। শুধু ভলিউম না, কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে। তাহলে বৃদ্ধিটা কত হবে? ডেল্টা ভি সমান V2 মাইনাস V1। তাহলে 219 থেকে আমাকে বিয়োগ করতে হবে আগে 30, কত হয়? 189 মনে হয়। 219 মাইনাস 30, 189, তাহলে 189 মিটার কিউব। এই হচ্ছে তোমার ফাইনাল আনসার, যে 189 মিটার কিউব এই পরিমাণ অ্যাকচুয়ালি আয়তন বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে 14 নম্বর প্রশ্ন। তো মনে হয় প্রথম পত্র এটুকুই ছিল। যাই হোক, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের অংশটুকু। আর টোটাল 14টা প্রশ্ন, 35টার মধ্যে মাত্র 14টা প্রশ্ন ফিজিক্স প্রথম পত্র থেকে এসেছে। আমরা দ্বিতীয় পত্রের পার্টটুকু হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে 23-24 সেশনের ফিজিক্স সেকেন্ড পেপার যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে অথবা কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।